নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ট্রাভেল গাইড। ছোট থেকেই আমাদের মনে এই কথাটা গেঁথে গেছে, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা হলো কাশ্মীর। গর ফিরদৌস বার রুহে জমিনস্ত হামিনস্ত হামিনস্ত হামিনস্ত। আর তাই কাশ্মীর ভ্রমণ নিয়ে মানুষের মনে প্রশ্নও অনেক, যেমন কাশ্মীর যাওয়ার উপযুক্ত সময় কোনটা, কদিনের ট্যুর প্ল্যান করবেন, কিভাবে পৌঁছাবেন, কোনো ট্যুর প্যাকেজ বুকিং না করেও কিভাবে সহজে নিজেরাই ঘুরে দেখবেন, কোন কোন জায়গা ঘুরবেন। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা থাকে সেটা হলো কম খরচে সত্যি কি কাশ্মীর ট্যুর প্ল্যান করা সম্ভব। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ফুল কাশ্মীর ট্রাভেল প্ল্যান। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। কাশ্মীর ভ্রমণ নিয়ে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কাশ্মীর যাওয়ার উপযুক্ত সময় কোনটা। কাশ্মীর আপনারা সারা বছরই যেতে পারেন। এক একটা ঋতুতে কাশ্মীরের সৌন্দর্য এক এক রকম ভাবে ধরা দেয়। আপনার যদি বরফের চাদরে মোড়া কাশ্মীর পছন্দ হয় তাহলে আপনারা যেতে পারেন ডিসেম্বর টু মার্চ। যদি আপনারা সবুজ গালিচায় মোড়া কাশ্মীর দেখতে চান তাহলে আপনাদের প্ল্যান করতে হবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। আর যদি আপনারা গোল্ডেন কাশ্মীর দেখতে চান, যে সময় পাতা ঝরা, সমস্ত গাছপালা পাতাগুলো একদম হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, সেই রকম রূপ যদি দেখতে চান তাহলে আপনাদেরকে প্ল্যান করতে হবে অক্টোবর নভেম্বর। আর সেই সময় আপনারা গাছে আপেলও দেখতে পাবেন। তারপরেও যদি একটা সিজন বলতে হয় যে বেস্ট টাইম কোনটা, তাহলে বলবো মার্চ এপ্রিল। মার্চের শেষ থেকে এপ্রিলের 15 তারিখের মধ্যে আপনারা প্ল্যান করতে পারেন। সেই সময় গেলে আপনারা প্রচুর বরফ দেখতে পাবেন, তার সঙ্গে টিউলিপ গার্ডেন দেখতে পাবেন, আর যদি ভাগ্য ভালো থাকে তো স্নোফলও পেয়ে যেতে পারেন। এবার আসি কদিনের ট্যুর প্ল্যান করবেন। কাশ্মীর ট্যুর প্ল্যানটা সাধারণত দু রকমের হয়, একটা বৈষ্ণব দেবী সহ আর একটা বৈষ্ণব দেবী বাদ দিয়ে। আপনারা যদি বৈষ্ণব দেবী সহ ট্যুর প্ল্যান করতে চান তাহলে 7 নাইট 8 ডেজ অথবা 6 নাইট 7 ডেজ এর ট্যুর প্ল্যান করতে পারেন। আর যদি বৈষ্ণব দেবী বাদ দিয়ে করেন সেক্ষেত্রে 5 নাইট 6 ডেজ অথবা 6 নাইট 7 ডেজ এর প্ল্যান করতে পারেন। এবার আসি যে প্রশ্নটা বেশিরভাগ মানুষ করে থাকেন, কাশ্মীর কি আমরা নিজেরা প্ল্যান করে যেতে পারবো নাকি কোনো প্যাকেজ ট্যুরে গেলে ভালো হয়। প্যাকেজ ট্যুরে আপনারা কাশ্মীর যেতেই পারেন। প্রচুর ট্রাভেল এজেন্সি আছে যারা মাথা পিছু 15,000 টাকায় কাশ্মীর ট্যুর প্ল্যান করায়। এক্ষেত্রে এমন অনেক খরচ আছে যেগুলো কিন্তু তারা আপনাদের জানায় না। তার ফলে যখন আপনারা কাশ্মীর ট্যুর প্ল্যান করে ফিরবেন দেখবেন খরচ আপনাদের অনেক বেশি হয়ে গেছে। তাই আমি বলবো আপনারা নিজেরাই প্ল্যান করে খুব সহজেই কাশ্মীর ঘুরে আসতে পারেন। এবার জেনে নিন কিভাবে পৌঁছাবেন। কাশ্মীর আপনারা ট্রেনেও যেতে পারেন অথবা ফ্লাইটে যেতে পারেন। যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা কলকাতা থেকে ফ্লাইটে চলে যেতে পারেন শ্রীনগর। কলকাতা থেকে সরাসরি শ্রীনগরের কোনো ফ্লাইট নেই, আপনাদের ভায়া দিল্লি হয়ে যেতে হবে। আর সিজন অনুযায়ী ফ্লাইটের ভাড়া মোটামুটি 8 থেকে 10,000-এর মধ্যে পড়বে। আর বাজেটে যাওয়ার জন্য ট্রেন তো রয়েছেই। আপনাদের যদি যাওয়ার পথে বৈষ্ণব দেবী দেখে যাওয়ার থাকে তাহলে কিন্তু ট্রেনে যাওয়াটাই বেশি কনভিনিয়েন্ট হবে। কলকাতা, হাওড়া এবং শিয়ালদা মিলিয়ে মোট 3টে ট্রেন রয়েছে। ট্রেনের লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। ট্রেনে করে আপনাদের পৌঁছাতে হবে জম্মু তাওয়াই স্টেশন। সরাসরি ট্রেনে জম্মু পৌঁছাতে সময় লাগে 35 থেকে 45 ঘন্টা। জম্মু পৌঁছে সেখান থেকে আপনারা সরাসরি গাড়ি বুকিং করে, বাস রয়েছে, এছাড়া শেয়ারিং গাড়িতে করেও আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীনগর। আর কিছুদিনের মধ্যে হয়তো জম্মু থেকে সরাসরি শ্রীনগর যাওয়ার ট্রেনও চালু হয়ে যাবে, তখন আপনারা সরাসরি জম্মু থেকে ট্রেনে করে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন। আর যদি বৈষ্ণব দেবী যাওয়ার থাকে তাহলে জম্মু থেকে আপনাদের যেতে হবে কাটরা। 45 কিলোমিটার মতো ডিস্টেন্স, যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। জম্মু থেকে কাটরা যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন, এছাড়া আপনারা গাড়ি বুকিং করেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকার মধ্যে। এছাড়া আপনারা ভায়া দিল্লি হয়েও পৌঁছাতে পারেন। দিল্লি থেকে কাটরা যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে।
এবার আসি ডিটেলস ট্যুর প্ল্যানে। আজকে আমি আপনাদের সাথে বৈষ্ণব দেবী সহ 7 নাইট 8 ডেজ এর একটা ট্যুর প্ল্যান শেয়ার করব। এই প্ল্যানে প্রথমে থাকবে বৈষ্ণব দেবী, তারপর আমরা যাব পেহেলগাঁও এবং পেহেলগাঁও হয়ে আমরা পৌঁছাবো শ্রীনগর। আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন, সরাসরি পৌঁছে যেতে পারেন শ্রীনগর, তারপর শ্রীনগর থেকে পেহেলগাঁও এবং বৈষ্ণব দেবী হয়ে ফিরতে পারেন। এই যে ট্যুর প্ল্যানটা আমি শেয়ার করব সেটা জম্মু বা কাটরা থেকে জম্মু পর্যন্ত। আমরা হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে পৌঁছে গেছিলাম দিল্লিতে হাফ ডে কাটিয়ে তারপর আমরা সন্ধেবেলা 7টা 5-এর ট্রেন ধরে নেক্সট ডে মর্নিং এ পৌঁছে গেছিলাম কাটরা। আজকে হচ্ছে ডে 1। কাটরাতে পৌঁছেই প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে RIFD কার্ড কালেক্ট করতে হবে। RIFD কার্ড ছাড়া আপনারা বৈষ্ণব দেবী দর্শন করতে পারবেন না। এই কার্ড আপনারা কাটরা রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, চক এই সমস্ত জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। এর জন্য আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তার সাথে রাখতে হবে আধার কার্ড। এখানে একটা কথা বলে দিই, যদি আপনাদের কাছে প্রিপেড মোবাইল কানেকশন থাকে তাহলে কিন্তু জম্মু ঢোকার পরে সেই কানেকশন পুরো বন্ধ হয়ে যাবে। পোস্টপেড থাকলে সেটা চলবে। মোবাইলকে সচল রাখতে চান তাহলে কিন্তু আপনাদের কাটরা বা জম্মু পৌঁছে আপনাদের একটা সিম নিতে হবে। মোটামুটি ওই 300 থেকে 400 টাকার মধ্যে একটা ভালো ডিল আপনারা পেয়ে যাবেন সিম নেওয়ার জন্য। এয়ারটেল কিন্তু পুরো জম্মু কাশ্মীরে ভালো কানেকশন রয়েছে, তো এয়ারটেল নিতে পারেন। কাটরাতে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, তাই আগে থেকে রুম বুকিং করার খুব একটা দরকার পড়ে না। আর রুমের ভাড়া শুরু হয় মোটামুটি 800 টাকা থেকে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী রুম দেখে নিতে পারেন। হোটেল নিয়ে চেকিং করুন, তারপর রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন বৈষ্ণব দেবী দর্শনে। কাটরা থেকে ভবন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার, তো আপনারা হেঁটে যেতে পারেন। এছাড়া ঘোড়া, পালকি এবং পিট্টু অপশনও রয়েছে। এছাড়া অর্ধকুমারী থেকে ব্যাটারি কারও রয়েছে, যার জন্য আপনাদের অনলাইনে বুকিং করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা সকালে বেরোচ্ছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকেল 5টার মধ্যে পৌঁছে মন্দিরে দর্শন করে নিতে, কারণ মন্দিরের গেট বিকাল 5টায় বন্ধ হয়ে যায় এবং তারপর আবার 8টায় খোলে। যদি দর্শন না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকক্ষণ আবার ওয়েট করতে হবে। এবার যদি আপনারা মে জুন মাসে যান তাহলে দিনের বেলা না হেঁটে আপনারা বিকালের পর হাঁটা শুরু করুন, কারণ দিনের বেলা বেশ গরম, হাঁটতে কষ্ট হবে। বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে ভৈরবনাথ মন্দিরও দর্শন করে নিন। বৈষ্ণোদেবী থেকে ভৈরবনাথ যাওয়ার জন্য রোপওয়ে রয়েছে। রোপওয়ের টিকিট অনলাইনে কেটে নেওয়াই ভালো, কারণ ওখানে ভীষণ লাইন পড়ে। সমস্ত ধরনের অনলাইন বুকিং এবং রেজিস্ট্রেশন বৈষ্ণব দেবীর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে করতে হবে। ওয়েবসাইটের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি দিনের দিনে উঠে না নামতে চান, রেস্ট নিতে চান, তাহলে আপনারা একটা দিন বৈষ্ণব দেবীর ওপরে থাকতে পারেন। ওখানে থাকার জন্য কিছু ভবন রয়েছে, আর এই ভবনের রুমও আপনাদের অনলাইনে বুকিং করতে হবে, কারণ ওখানে গিয়ে রুম পাওয়াটা টোটালি অ্যাভেলেবেল থাকলে তবেই পাওয়া যাবে। তো বৈষ্ণব দেবীর দর্শন করে আপনারা নেমে এলেন নিচে। সেই দিনকেই বেরিয়ে যান পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আপনারা চাইলে কাটরাতে একটা দিন রেস্টও করতে পারেন, সেক্ষেত্রে ট্যুর প্ল্যানে আরো একটা দিন অ্যাড করতে হবে। পেহেলগাঁও যাওয়ার জন্য আপনারা সরাসরি কাটরা থেকে একটা গাড়ি বুকিং করে নিতে পারেন। ভাড়া পড়বে 2500-2600 টাকা। চাইলে আপনারা কাটরা থেকেই পুরো কাশ্মীর ঘোরার জন্য পার ডে হিসাবে 2500 টাকা করে গাড়ি পেয়ে যাবেন। সিজন অনুযায়ী হয়তো এটা 2500 জায়গায় 2700-2800 হতে পারে পার ডে হিসাবে। যখন সিজন থাকবে একটু বাড়বে, অথবা আমরা যেভাবে গেছিলাম সেভাবেও আপনারা যেতে পারেন। পুরোটাই পাবলিক ট্রান্সপোর্টে করে আমরা গেছিলাম পেহেলগাঁও। তো প্রথমে কাটরা থেকে বাই বাস আমরা পৌঁছে গেছিলাম উধমপুর, এবং উধমপুর থেকে শেয়ারিং গাড়িতে আমরা গেছিলাম বানিহাল, এবং ওখান থেকে আবার আমরা শেয়ারিং গাড়ি চেঞ্জ করে পৌঁছেছিলাম অনন্তনাগ, এবং সেখান থেকে শেয়ারিং গাড়িতে আমরা পৌঁছেছিলাম পেহেলগাম। এই যে কাটরা থেকে আমরা পেহেলগাম পৌঁছেছিলাম, আমাদের খরচ করেছিল অ্যাপ্রক্স পার হেড 850 টাকার মতন। যদি আগামী দিনে আপনারা যখন যাচ্ছেন ট্রেনটা চালু হয়ে যায়, তাহলে তো আপনারা ট্রেনে করে সরাসরি বৈষ্ণোদেবী কাটরা থেকে পৌঁছে যেতে পারেন পেহেলগাম। আর পেহেলগাম পৌঁছানোর জন্য ট্রেনে গেলে আপনাদের নামতে হবে অনন্তনাগ স্টেশনে। অনন্তনাগ স্টেশনের বাইরে এসে প্রথমে শেয়ারিং গাড়িতে যেতে হবে
অনন্তনাগ বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে আবার শেয়ারিং গাড়িতে আপনাদের পৌঁছাতে হবে পেহেলগাম। পেহেলগাম পৌঁছে হোটেলে চেক ইন করে নিন। পেহেলগাঁওতে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। হোটেল আপনারা আগে থেকে বুকিং করতেও পারেন, সিজনে গেলে করে নিন। যদি অফ সিজনে যাচ্ছেন তাহলে না করলেও হবে। প্রচুর হোটেল রয়েছে, আপনারা মোটামুটি 800-1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। তো আমরা যে হোটেলে ছিলাম সেটার একটা ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি 4টের মধ্যে পৌঁছাতে পারেন তাহলে চাইলে সেদিন ঘুরে দেখে নিতে পারেন বৈশারণ ভ্যালি। বৈশারণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। বৈশারণ ভ্যালি পেহেলগাম থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স, তো আপনারা হেঁটে যেতে পারেন। এছাড়া ঘোড়া রয়েছে, আর ঘোড়ার রেট শুরু হয় 800 থেকে 1000 টাকা। যদি ঘোড়ায় যান তাহলে এই যে মার্চ এপ্রিল মাসে বা মে মাসে যদি যান না, তাহলে রাস্তা কিন্তু খুব খারাপ, বরফ গলে পুরো কাদা হয়ে গিয়ে স্লিপারি হয়ে যায়। তখন কিন্তু ঘোড়ায় যাওয়াটা বেশ রিস্কি হয়ে যায়, মানে ঘোড়ার পা মুচকে পড়ে যাওয়া বা এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তো যাওয়াটা টোটালি আপনাদের ওপরে। মে জুনের পরে গেলে ভালোভাবে আপনারা পরিষ্কার রাস্তা পাবেন, মানে অ্যাটলিস্ট কাদা থাকবে। এরপর সন্ধেবেলা পেহেলগাম মার্কেটটা পায়ে হেঁটে ঘুরে নিন। তো আজকে ডে 3 করে নিন পেহেলগাম সাইট সিন। পেহেলগামে সাইট সিন করার জন্য আপনাদের পেহেলগাম ট্যাক্সি অ্যাসোসিয়েশন থেকে লোকাল ট্যাক্সি নিতে হবে। তো গাড়ির রেটটা দেখুন স্ক্রিনে আসছে। তো আপনারা আপনাদের কজন আছেন মেম্বার সেই অনুযায়ী আপনারা গাড়ি নিতে পারেন। মোটামুটি কম রেটের গাড়িও আপনাদের, যদি আপনারা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি এই 3টে স্পট ভিজিট করেন, সেক্ষেত্রে খরচ 2200 থেকে 2300 টাকার মধ্যে পড়বে। আপনারা যে হোটেলে উঠছেন তাদেরকে বললে তারাই গাড়ি ব্যবস্থা করে দেয়, ওই ট্যাক্সি অ্যাসোসিয়েশনের গাড়ি তারাই ডেকে দেয়। একটু সকাল সকাল বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। প্রথমেই চলে যান চন্দনবাড়ি। চন্দনবাড়ি হচ্ছে পবিত্র অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। চন্দনবাড়িতে এপ্রিলের পরে আসলেও আপনারা বরফ দেখতে পাবেন। এরপর দেখে নিন বেতাব ভ্যালি। 1983 সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওল এবং অমৃতা সিং এর বেতাব মুভির শুটিং হয়েছিল এখানে। তারপর থেকেই এই ভ্যালিটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি দেখে তারপর দেখে নিন আরু ভ্যালি। এই যে আপনারা গাড়ি বুকিং করে 3টে স্পট ঘুরবেন, এক্ষেত্রে প্রত্যেকটা স্পটে ওখানে 1 ঘন্টা করে টাইম ধরা থাকে। আপনাদের ওই 1 ঘন্টার মধ্যেই জায়গাগুলো ঘুরতে হবে। যদি বেশি সময় নেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে। সাইট সিন করে গাড়ি আপনাদের আবার পেহেলগামে ড্রপ করে দেবে। পেহেলগাম থেকে আজকেই রওনা দিন শ্রীনগরের উদ্দেশ্যে। যদি আপনাদের গাড়ি বুকিং করা থাকে সেই গাড়িতে, না হলে আমরা যেরকম গেছিলাম শেয়ারিং গাড়িতে আপনারা চলে যেতে পারেন শ্রীনগর। তো প্রথমেই আপনারা পেহেলগাম থেকে শেয়ারিং গাড়িতে চলে যান অনন্তনাগ, এবং অনন্তনাগ থেকে শেয়ারিং গাড়িতে যান শ্রীনগর ডালগেট। শ্রীনগরে পৌঁছে আপনারা হোটেলে চেকিং করে নিন। শ্রীনগরে থাকার জন্য ডাল লেকের কাছাকাছি প্রচুর হোটেল পেয়ে যাবেন, মোটামুটি 1000-1200 থেকে শুরু। আমরা ছিলাম লালচকের কাছে, রুবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা একদম লালচক থেকে হাঁটা পথে 500 মিটারের ডিস্টেন্সে ছিল। হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এই রুমে আমাদের ভাড়া পড়েছিল 1400 টাকা করে। ডে 4 আর আজকে ঘুরে দেখে নিন সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। সোনমার্গ পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, কারণ বর্তমানে সোনমার্গ টানেল চালু হয়ে গেছে, তাই পৌঁছানোটা আরো সহজ হয়ে গেছে। তো সোনমার্গ যাওয়ার জন্য আপনারা গাড়ি বুকিং করতে পারেন। আপনারা 2500 থেকে 3000 টাকা করে পার ডে গাড়ি পেয়ে যাবেন। সোনমার্গ, গুলমার্গ এবং দুধপাত্রি যদি যাওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনারা একবারে 3 দিনের জন্য গাড়ি বুকিং করে নিতে পারেন। সোনমার্গে পৌঁছে আপনারা ঘুরে দেখে নিতে পারেন থাজিয়াস গ্লেশিয়ার, বজরঙ্গি ভাইজানের শুটিং পয়েন্ট, 0 পয়েন্ট জজিলা পাস। যদি আপনারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যাচ্ছেন তখন সোনমার্গে আপনারা প্রচুর বরফ পাবেন, আর সেই সময় জজিলা পাস বন্ধ থাকে। আর বরফের জন্য আপনারা থাজিয়াস গ্লেশিয়ারের কাছেও পৌঁছাতে পারবেন না, দূর থেকেই আপনাদের দেখতে হবে। মে মাসের পরে গেলে থাজিয়াস গ্লেশিয়ার পর্যন্ত আপনারা যেতে পারবেন। তখন আইদার আপনাদের ঘোড়া নিতে হবে, না হলে হেঁটে যেতে হবে। ঘোড়ার রেট মোটামুটি 1000 থেকে 1200-র মধ্যে পড়বে।
আর যদি আপনারা 0 পয়েন্ট বা জজিলা পাস যান তাহলে আপনাদের সোনমার্গ থেকে আলাদা গাড়ি করতে হবে। শ্রীনগরের গাড়ি কিন্তু জজিলা পাস বা 0 পয়েন্ট যাবে না। আর গাড়ি ভাড়া পড়বে 2 থেকে 3,000 টাকার মধ্যে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে সোনমার্গে নানা রকম উইন্টার অ্যাক্টিভিটিস লাইক স্লে, স্নো বাইক অথবা স্কি আপনারা করতে পারবেন। এখানে একটা কথা আপনাদের প্রথমেই বলে দিই, সোনমার্গ, গুলমার্গ অথবা দুধপাত্রি বা পেহেলগাম যেখানেই যান না কেন, সে গাড়ির ভাড়া হোক, ঘোড়ার ভাড়া অথবা উইন্টার অ্যাক্টিভিটিস এর চার্জ, আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেগোসিয়েশন। প্রত্যেকটা জায়গাতেই আপনাকে নেগোশিয়েট করতে হবে, আর যত ভালো আপনি সেটা করতে পারবেন কাশ্মীর ট্যুরের বাজেট আপনার ততই আয়ত্তে থাকবে। তো এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, মানে যা রেট বলবে তার অর্ধেকেরও কম থেকে আপনারা বার্গেনিং শুরু করবেন। ডে 5 আর আজকে আমাদের গন্তব্য শ্রীনগর থেকে গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। গুলমার্গ যাওয়ার ক্ষেত্রে অনেক সময় শ্রীনগরের গাড়ি আপনাদের ট্যাংমার্গ পর্যন্ত নিয়ে যায়, বিশেষ করে উইন্টার টাইমে। তখন ট্যাংমার্গ থেকে আপনাদের শেয়ারিং গাড়িতে যেতে হবে গুলমার্গ। গুলমার্গ ফেমাস হচ্ছে গন্ডোলার জন্য, আর গন্ডোলার টিকিট অনলাইনেই বুকিং করতে হবে, কোনো অফলাইন ফেসিলিটিস ওখানে নেই। আর 1 থেকে 1.5 মাস আগে থেকে টিকিট পাওয়া যায়। দুটো ফেজে গন্ডোলা চলে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 এর টিকিটের ভাড়া পড়ে 800 টাকা আর ফেজ 2 এর টিকিটের ভাড়া হচ্ছে 1000 টাকা। গন্ডোলাতে ওঠার জন্য প্রচুর লাইন পড়ে, তাই চেষ্টা করবেন একদম সকাল সকাল পৌঁছে যেতে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে গন্ডোলার কাউন্টারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, তো এই রাস্তাটা আপনারা সহজেই হেঁটে চলে যেতে পারেন। বরফের সময় গেলে গুলমার্গে আপনারা উইন্টার অ্যাক্টিভিটিস করতে পারেন, আর যদি আপনারা মে মাসের পরে যান তখন আপনারা গুলমার্গে সবুজ গালিচার মতো ভ্যালি দেখতে পাবেন। গুলমার্গে আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন যে শিব মন্দিরটা রয়েছে, যেটাতে রাজেশ খান্না মুমতাজের ফেমাস গান যেটা জয় জয় শিব শঙ্কর শুটিং হয়েছিল, সেটা আপনারা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। এছাড়া ঘুরে নিতে পারেন গ্লাস ইগলু ক্যাফে। গুলমার্গে পৌঁছানোর পর কিছু দালাল রয়েছে যারা বলবে এখানে ঘুরিয়ে দেবো, সাইট সিন করিয়ে দেবো। আমার মনে হয় সেগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত, কারণ গুলমার্গে সাইট সিন করার মতো কিছু নেই, কারণ গুলমার্গের মূল আকর্ষণই গন্ডোলা। তো সেটাই আপনারা করবেন, আর ওই বললামই শিব মন্দিরটা দেখে নেবেন। যতটা আপনারা দালালদের থেকে বাঁচতে পারবেন তত কিন্তু সহজে আপনারা কাশ্মীরটা ঘুরতে পারবেন। গুলমার্গ থেকে ফিরে হাতে যদি সময় থাকে তো আজকে শিকারা রাইডটা করে নিন। শ্রীনগর এসছেন আর ডাল লেকে শিকারা রাইড করবেন না, সেটা তো হতে পারে না। শিকারা রাইডে 2 রকম রেট রয়েছে, একটা হচ্ছে ছোট ট্রিপ আর একটা বড় ট্রিপ। তো ছোট ট্রিপের ভাড়া মোটামুটি 500 থেকে 800 টাকা নেয়, আর বড় ট্রিপের ভাড়া ওই 800 থেকে 1200। তো ভাড়া প্রচুর বলে, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। কারা রাইড করে নিয়ে যায় ফ্লোটিং মার্কেট মিনা বাজার, খুব সুন্দর লাগে। ওখানে আপনারা নেমে বিভিন্ন দোকান ঘুরে দেখতে পারেন, চাইলে কেনাকাটাও করতে পারেন। দাম একটু বেশি, তো অবশ্যই দর করে নেবেন। ডে 6 আপনারা ঘুরে নিতে পারেন দুধপাত্রি অথবা ইউজমার্গ। তো এটা সম্পূর্ণ অপশনাল, তো আপনারা চাইলে বাদ দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা দিন কমে যাবে। তো আমরা গেছিলাম দুধপাত্রি, আর দুধপাত্রির ক্ষেত্রেও গাড়ি অনেক আগে দাঁড়িয়ে যায়, আর সেক্ষেত্রে আপনাদের তখন ঘোড়া অথবা এটিভি বাইক রয়েছে, সেটা করে আপনাদের লাস্ট পয়েন্টে যেতে হয়, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন শালিগঙ্গা রিভার। এবার একটা কথা বলে দিই, যদি আপনারা উইন্টার টাইমে যাচ্ছেন তাহলে সোনমার্গ, গুলমার্গ অথবা দুধপাত্রি যেখানেই যান না কেন আপনাদের কিন্তু বোট ভাড়া নিতে হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের জ্যাকেটও ভাড়া নিতে হবে। সেক্ষেত্রে বুটের জন্য পার পেয়ার 100 টাকা, জ্যাকেটের জন্য 200 টাকা করে পেমেন্ট কিন্তু করতে হবে। দুধপাত্রি থেকে ফেরার সময় রাস্তার ধারে ওখানকার লোকাল মানুষদের হাতে তৈরি মক্কে দি রুটি এন্ড সরসো কা শাক অবশ্যই ট্রাই করবেন। আজকে হচ্ছে ডে 7 আর আমরা করব শ্রীনগরের লোকাল সাইট সিন। লোকাল সাইট সিন করার জন্য বেটার হয় অটো নিয়ে নিন, গাড়ির দরকার নেই, একটা অটো বুকিং করে নিন। 1300 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। ঘুরে দেখে নিন শঙ্করাচার্যের মন্দির, এছাড়া কিছু মুঘল গার্ডেন্স রয়েছে, নিশাদ বাগ, শালিমার বাগ, সেই সব ঘুরে দেখে নিতে পারেন।
যদি আপনারা মার্চের শেষে এবং এপ্রিলের স্টার্টিং এর মধ্যে যাচ্ছেন তাহলে অবশ্যই ঘুরে দেখে নিন টিউলিপ গার্ডেন। লাস্ট ডে আমরা শ্রীনগরে ছিলাম হাউস বোটে, তো আপনারা চাইলে শ্রীনগরে একটা দিন হাউস বোটে থাকতে পারেন। আজকে লাস্ট ডে শ্রীনগর থেকে এবং হোটেল থেকে চেক আউট করে রওনা দিন জম্মু রেলওয়ে স্টেশন অথবা শ্রীনগর এয়ারপোর্ট। একদম শেষে এসে আপনাদেরকে জানাই কত কম খরচে আপনারা এই ট্রিপটা করতে পারেন। গাড়ি বুকিং করে যদি আপনারা ঘোরেন সেক্ষেত্রে আপনারা যদি 4 জন থাকেন তাহলে কিন্তু আপনাদের খরচটা বেশ অনেকটাই সাশ্রয় হবে, কিন্তু 2 জন থাকলে খরচটা একটু বেশি হবে। আমি যে হিসাবটা এখানে বলবো সেটা হলো 2 জনের 8 দিনের খরচ। হোটেল খরচ 7 রাতের জন্য অ্যাভারেজ যদি 1300 টাকা করে হয় তাহলে হোটেলের জন্য হচ্ছে 9100। গাড়ি খরচ কাটরা থেকে পেহেলগাঁওয়ে শেয়ারিং গাড়ি মাথা পিছু 900 টাকা করে, দুজনের হয় 1800 টাকা। পেহেলগাম সাইট সিনের জন্য গাড়ি 2200 টাকা। পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার গাড়ি 300 টাকা করে, 600 টাকা। সোনমার্গ, গুলমার্গ এবং দুধপাত্রি সাইট সিন করার জন্য পার ডে 2500 টাকা করে গাড়ি হলে 3 দিনের জন্য লাগে 7500 টাকা। শ্রীনগর লোকাল সাইট সিনের অটোর খরচ 1300 টাকা। এবার হচ্ছে ঘোড়া, শিকারা বা উইন্টার অ্যাক্টিভিটিস এটসেট্রার খরচ, এটা মাথা পিছু 3000 টাকা করে ধরে রাখুন। এন্ট্রি টিকিটস হচ্ছে 200 টাকা করে, দুজনের 400 টাকা। এবার আসি খাওয়ার। একদিনে যদি 400 টাকা একজনের খাওয়ার খরচ হয় তাহলে 8 দিনের হচ্ছে 3200 টাকা, দুজনের 6400 টাকা। তাহলে টোটাল হলো 35,300, আরো এক্সট্রা 700 টাকা ধরে নিলাম, 36,000 টাকা টোটাল খরচ। মাথাপিছু খরচ হচ্ছে 18,000 টাকা। সিজন অনুযায়ী এই খরচটা একটু কম বেশি হবে। আমি কিন্তু জেনুইন যা খরচ হবে সেটাই দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের মধ্যে কোনো ভুল ইনফরমেশন না যায় আর আপনারাও একটা সঠিকভাবে বাজেট প্ল্যানটা করতে পারেন। যদি আপনারা 4 জনের গ্রুপে যান তাহলে কিন্তু এই খরচটাই মাথাপিছু 15,000 টাকা করে চলে আসবে। আর আপনারা যদি এই প্রত্যেকটা জায়গার ডিটেলস ভিডিও দেখতে চান বা আরো কিছু তথ্য জানতে চান তাহলে আমার এই ভূস্বর্গ কাশ্মীর প্লেলিস্টে একবার চেক করে নিতে পারেন। এখানে প্রত্যেকটা জায়গার ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি ভিডিও শেষে চলে এসেছি। আশা করছি আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। টাটা।